সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর আমার ভিডিওগুলো আমি নতুন নতুন করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন, এটা আপনাদের কাছে ফ্রি, বাট আমার জন্য খুবই একটা অনুপ্রেরণার বিষয়। তো আজকে আমরা কথা বলবো জিসিসি নিয়ে। এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার জিনিসটা কি, কিভাবে একটা রাজ্যের বা একটা স্থানের ইকোনমিকে এটা বেনিফিট করে এবং বর্তমানে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি এই জিসিসির অ্যাসপেক্টে। তো এই জিসিসি প্রথমে বলে নিই, জিসিসি জিনিসটা কি। জিসিসি হলো গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, মানে এমন একটা সেন্টার যেখান থেকে সেই সংস্থা, বেশিরভাগ বহুজাতিক সংস্থা সারা পৃথিবীতে তাদের টেকনোলজি, আইটি এবং এইগুলো ট্রান্সফার করে থাকে। এবং রিসেন্ট সময় কিন্তু গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার প্রায় 2500 মার্ক অতিক্রম করবে 4 বছরের মধ্যে ইন ইন্ডিয়া। যেহেতু ভারতবর্ষ ট্যালেন্টের দিক থেকে, কর্মসংস্থানের ফ্লেক্সিবিলিটির দিক থেকে এবং কম খরচায় এখানে ট্যালেন্ট পুল পাওয়া যায়, সেই জন্য সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গায় এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার কিন্তু তৈরি হচ্ছে। বড় বড় সিটিজ যেমন মুম্বাই, চেন্নাই, পুনে, কলকাতা, এরকম বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে কিন্তু এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার তৈরি হয়েছে। এবং এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার গত 4 বছরে কিন্তু অনেক বেশি গ্রোথ করবে। এবং সেখানেই আমরা যদি তাকাই, এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের ক্ষেত্রে কিন্তু প্রায় পুরো দেশের 42% যে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের স্পেস কিন্তু দখল করে রেখেছে বেঙ্গালুরু। সেখানে তারপরে আফটার দ্য বেঙ্গালুরু দিল্লি এনসিআর, মুম্বাই, চেন্নাই, পুনে, হায়দ্রাবাদ, এই সব সিটিগুলো কিন্তু উঠে আসছে। সেখানে কলকাতারও একটা স্থান আছে। তো আজকের ভিডিওতে সেই ব্যাপারে কথা শুনতে হলে শেষ অবধি শুনে নিন। প্রথমে আমরা শুরু করি বেঙ্গালুরুকে দিয়ে। বেঙ্গালুরু কিন্তু এই বিষয়ে সারা ভারতবর্ষের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাট্রাকশন ফর দ্য গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। প্রায় 1985 সাল থেকে এখানে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার তৈরি হওয়া শুরু হয়েছে। 800-র বেশি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার আছে সেখানে। তারপরে যদি আমরা হায়দ্রাবাদের দিকে তাকাই, বর্তমান সময়ে কিন্তু হায়দ্রাবাদ সব থেকে বেশি গ্র্যাব করছে আইটি সংস্থাগুলোর গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। সেই ওয়েলস ফার্গো, জিই অ্যান্ড আদার গ্লোবাল কোম্পানিজ, প্রায় 350-র বেশি জিসিসি কিন্তু আছে হায়দ্রাবাদে। তারপরে যদি আমরা মুম্বাই, পুনেতে দেখি, ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়াতে এরা প্রায় 720টার বেশি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার দখল করে আছে। এই ধরনের যে রিপোর্টগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করছি তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেয়া আছে, সেখানে গিয়ে আপনারা দেখতেই পারেন। জিনোভ যে সংস্থার যে ওয়েবসাইট থেকে আমি এই ডিটেলসটা আপনাদের কাছে উপস্থাপন করছি, সেটা আপনারা ভেরিফাইও করে নিতে পারেন। তারপরে যদি আমরা দেখি দিল্লি এনসিআর ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, সেখানে গুড়গাঁও আছে, সেখানে নয়ডা আছে। তো টোটাল তারা প্রায় 465-র বেশি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, স্যামসাং, মেটসো, এরকম বিভিন্ন সংস্থার কিন্তু গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার তারা তৈরি করে রেখেছে তাদের শহরগুলোতে। তো এই বিষয়ে কিন্তু চেন্নাইও কম যাচ্ছে না। চেন্নাইতেও কিন্তু অনেক কটাই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার বর্তমানে তৈরি হয়েছে। প্রায় 300-র বেশি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার চেন্নাইয়ে তৈরি হয়েছে। তো এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যেইখানে যেই ধরনের ট্যালেন্ট পুল বেশি, সেই ট্যালেন্ট পুলকে ব্যবহার করছে এই বহুজাতিক সংস্থাগুলো। সেখানে যদি কলকাতার স্থান আমরা দেখি, সবার প্রথম প্রশ্ন, কলকাতাতে কিন্তু অনেক কটা গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার আছে। সেখানে এইচএসবিসি, সিমেন্স, তারপরে হচ্ছে নতুন বিভিন্ন সংস্থা ভিস্টিয়ন, তার সাথে তারা কিন্তু
বর্তমান সময়ে ফিলিপসও কিন্তু তারা তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার কলকাতায় খুলেছে। কলকাতায় প্রায় আইটি, ইঞ্জিনিয়ারিং রিসার্চ ডেভেলপমেন্ট, বিপিএম এসবের ওপরও সংস্থা আছে। ইঞ্জিনিয়ারিং রিসার্চ ডেভেলপমেন্টের ওপর যদি আপনারা তাকান, কলকাতায় কিন্তু অনেক সংস্থা আছে, যেমন টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড, প্রাইম মেটালস লিমিটেড, সিমেন্স, তারপরে হচ্ছে উড। এই সংস্থাগুলো কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ইনোভেশন রিসার্চ ডেভেলপমেন্টের কাজ কিন্তু কলকাতা থেকে করে থাকে। কিন্তু এই বিষয়ে কলকাতাকে আরও অগ্রসর হতে হবে। অন্যান্য সিটিগুলোর তুলনায় কলকাতাকে আরও বেশি করে নিজেকে তুলে ধরতে হবে এবং গভর্নমেন্টেরও সমান ইনিশিয়েটিভ দরকার, যাতে এই জিসিসি সেট আপ কলকাতায় আসতে পারে, যার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি এবং কলকাতার ট্যালেন্ট পুলকে রিটেন করা সম্ভব হবে। ব্রেন ড্রেনের যে বড় সমস্যা আমরা কলকাতায় দেখতে পাই, সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনা থাকবে। সেখানেই আমরা দেখতে পারি ইন্দোরামা ভেঞ্চার্স বলে যে সংস্থা আছে, তারা কিন্তু একটা কেমিক্যাল মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা কিন্তু কলকাতা থেকে তাদের এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার কিন্তু চালায়। এবং তারপরে একটা সবথেকে বড় খবর আগের বছর এসেছিল, সেটা হচ্ছে ভিস্টিয়ন বলে একটা অটোমোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, তারা কিন্তু ডিএলএফ আইটি পার্ক 2 নিউ টাউনে তাদের কিন্তু গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার কিন্তু তৈরি করেছে। তো দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের এবং কলকাতার ট্যালেন্ট পুলকে ব্যবহার করে কিছু সংস্থা কিন্তু অবশ্যই তাদের এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার কলকাতায় তৈরি করার কথা ভাবছেন। সেখানে প্রাইম মেটালস বলেও একটা সংস্থা আছে, তারা কিন্তু মেটাল মেল্টিংয়ের বিভিন্ন টেকনোলজির ওপর কিন্তু কাজ করে থাকে নিউ টাউন থেকে। তো এরাও কিন্তু তাদের একটা গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার চালিয়ে থাকে। তো এই ধরনের সংস্থার সাথে সাথে আইটির ক্ষেত্রে যদি আমরা তাকাই, সেখানে কেপিএমজিও দেখতে পারবেন। কেপিএমজিও কিন্তু তাদের গ্লোবাল ডেলিভারি সেন্টার কিন্তু কলকাতায় ওপেন করেছে। তো কলকাতাকে সমান পরিমাণ পোটেনশিয়াল আছে, সমান পরিমাণ ফিউচারের অ্যাসপেক্টস আছে। শুধু সঠিক পলিসি এবং পদক্ষেপের মাধ্যমে কলকাতা কিন্তু আরও অ্যাট্রাক্ট করতে পারে। এবং বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এই ইকোনমিক গ্রোথের জন্য জিসিসির দিকেও তাকিয়ে আছে। তারা জিসিসি পলিসি নিয়ে আসবে বলেছিল এবং ওয়েস্ট বেঙ্গলের যে আইটি মিনিস্টার তিনিও বলেছেন জিসিসি অ্যান্ড সেমিকন্ডাক্টর পলিসি নিয়ে আসবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এবং এই ধরনের পলিসি যত তাড়াতাড়ি আসবে, সংস্থাগুলো জিসিসি স্থাপন করার ক্ষেত্রে কলকাতাকে আরও বেশি করে চুজ করবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জিসিসিকেই তুলে ধরার চেষ্টা করেছি, কিভাবে ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্টে ইন টার্মস অফ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ডেভেলপমেন্ট, আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিভাবে এই জিসিসি একটা হেল্পফুল হতে পারে। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, এইভাবে আমার পাশে এসে দাঁড়াবেন, কমেন্ট করবেন কি কি পয়েন্ট আমি মিস করেছি সেটাও আপনি বলবেন। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল একটা ওপিনিয়ন। আমি পজিটিভ খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এবং এই ধরনের কাজ আমার সাথে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে আসছি। থ্যাংক ইউ অল।